সাহিত্যের ইতিহাস পর্যালোচনা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এসএলএসটি সিলেবাসের মধ্যে সাহিত্যের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কিছু উল্লেখযোগ্য টপিকস। আমরা সেই নির্দিষ্ট টপিকটিকে সামগ্রিক ইতিহাসের পর্ব থেকে আলোচনা করব এই ক্লাসে। প্রথমেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ক্লাসে। আমি তোমাদের সকলের জন্য প্রথমেই আমার স্লাইড শেয়ার করছি, যে স্লাইডের বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস এবং প্রাচীন যুগ সেই পর্বের বা সেই ক্লাসের বিষয়। প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন হিসেবে আমাদের পাঠ্য রয়েছে চর্যাপদের জায়গাটি। সাহিত্যের ইতিহাস যে বাংলা সাহিত্যের যুগবিভাগ, সেই যুগবিভাগের প্রাচীন যুগ হলো সেই যুগ যেখানে বাংলা ভাষার উদ্ভব থেকে তুর্কি আক্রমণের পূর্বকাল পর্যন্ত, অর্থাৎ আনুমানিক 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটাকে আমরা শতক হিসেবে দশম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এই 250 বছর বলে জানি। আর যে যুগসন্ধির কাল, যেটা তুর্কি আক্রমণ থেকে তুর্কি আধিপত্যের প্রথম পর্ব, যেটা 1200 থেকে 1350, 1350 শতকের সূচনা থেকে 14 শতকের মাঝামাঝি, এই যে 150 বছর, সেই সময়টি। তা এই গোটা সময় পর্বের নিরিখে আমরা এখন কথা বলবো প্রথমেই আমাদের বঙ্গভূখণ্ডটি নিয়ে। বঙ্গদেশ, বাংলাদেশ, বঙ্গভূমি, পূর্ব ভারতে অবস্থিত যে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ, সবকিছু নিয়ে, এবং সেই বাংলার প্রাচীন শিল্পের গৌরব যে আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি। এই প্রাচীন বাংলার এবং বাঙালির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর্য পিতৃগণের প্রাচীন গ্রন্থে পূর্ব জনপদবাসী গৌড়, বঙ্গ, শুম্ভ সমতটের সম্পর্কে কোনো উল্লেখ সেভাবে নেই। একদা যে ব্রহ্মাবর্তের মহর্ষিকুল অঙ্গ বঙ্গবাসী আর্যবর্তের নরগোষ্ঠীর প্রতি অতিশয় ঘৃণ্য ধারণা পোষণ করতেন। এই দেশ ও অনার্য নিবাস, এটি হচ্ছে অনার্যদের দেশ, এর প্রতি আর্য ভূদেবদের শ্রদ্ধা থাকে কি করে? তাই এদেশে এলে আর্যদের জাতি যেত, দুঃসাহসিক আর্য যুবকেরা এই দেশে যাতায়াত করলে তাদের ভালো ব্রাত্য বলে কলঙ্ক তিলক এঁকে দেওয়া হতো। তারপর নানান প্রায়শ্চিত্রমূলক যে যাগযজ্ঞাদি ব্রাত্যস্তম করবার যে নানান রকমের বিষয় ছিল, সেগুলির বিষয়ে আমরা জানতে পারি। তা এই যে ভূখণ্ড, এই ভূখণ্ড হিন্দু, বৌদ্ধ, মুসলমান যুগে বাংলাদেশের ভৌগোলিক সীমা বারবার পরিবর্তিত হলেও বাংলা ভাষা ও সাহিত্যের সীমারূপ যে বিশাল ভূখণ্ডটি নির্ধারিত হয়েছে, যেটি আমরা নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থ থেকে জানতে পারি, সেই বিশাল ভূখণ্ডটি হল উত্তরে হিমালয় এবং হিমালয় হইতে নেপাল, সিকিম ও ভুটান রাজ্য, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দ্বারবঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো, খাসিয়া, জয়ন্তিয়া, ত্রিপুরা, চট্টগ্রাম, শৈলশ্রেণী বাহিয়া দক্ষিণ সমুদ্র পর্যন্ত, পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, মানভূম, ধলভূম, কেওনঝর, ময়ূরভঞ্জ, শৈলময় অরণ্য মালভূমি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এই বিশাল ভূখণ্ডটি বাংলা ভূখণ্ডের মধ্যে, বা বলা যেতে পারে বাংলা ভাষা সাহিত্যের সীমারূপে চিহ্নিত হয়েছে নিহার রঞ্জন রায়ের
বাঙালির ইতিহাস গ্রন্থে। তাহলে একদা এই যে গৌড় ভূমি বলে পরিচিত ছিল, সেটি পরবর্তী ক্ষেত্রে মুসলমান যুগে এদেশের একাংশ বঙ্গের মানে পূর্ববঙ্গের নামানুসারে গোটা ভূখণ্ডটাই বঙ্গ, বঙ্গাল, বাঙ্গালা প্রভৃতি নামে চিহ্নিত হয়। পাশ্চাত্য বণিকেরাও এই বাংলাদেশকে ভূগোলে স্বীকার করে নিয়েছে। রাঢ়, বরেন্দ্র, বঙ্গ সবই আজ সেই বঙ্গ বা বাংলা নামের মধ্যে আশ্রয় নিয়েছে। তাহলে আমাদের বাংলা ভূখণ্ডটির পরিবর্তনের ইতিহাস আমরা এখানে দেখলাম। এরপরে আমরা প্রবেশ করব প্রাচীন যুগে। প্রথমে আমরা প্রাচীন যুগের এই যে বিরাট ভূখণ্ডের ইতিবৃত্ত, বিশেষত রাজনৈতিক ইতিবৃত্ত, উত্তরাপথের রাজ্য প্রণালী এবং রাজন্য বৃত্তের সঙ্গেই যে সম্পর্ককৃত ছিল তার রাজনৈতিক ইতিহাস, সেটা একটু দেখছি। মূলত কুষাণ এবং মৌর্য যুগে উত্তরাপথের রাজনৈতিক ইতিহাস যে বাংলাদেশকেও খানিক স্পর্শ করেছিল সেটি জানা যায়। কিন্তু এদেশ যথার্থ ইতিহাসের পটে স্থান পেল কবে? না গুপ্ত শাসনকালে, যেটা সময়কাল হচ্ছে খ্রিস্টীয় ৫ম শতাব্দী থেকে। এই সময় বাংলাদেশ মূল ইতিহাস অংশের সঙ্গে যুক্ত হচ্ছে। গুপ্ত শাসনে এসে আমরা প্রায় ২ দশকের মধ্যে ব্রাহ্মণ্য, স্মৃতিসংহিতা, পুরাণ, কাব্য মহাকাব্যের প্রভাবে বাংলার আর্য সংস্কৃতির যে একটা বিশেষ দৃঢ়তা তৈরি হয়েছিল সেটা দেখা গেছে। হুন আক্রমণ, এক্ষেত্রেই হুন আক্রমণে আমরা জানি যে গুপ্ত সাম্রাজ্যের বুনিয়াদ ভেঙে পড়েছিল। সেই সময় ভেঙে পড়লে কিছুকালের জন্য কর্ণ সুবর্ণ, যেটা আধুনিক মুর্শিদাবাদ জেলার যে রাঙামাটি গ্রাম সেটি বলে জানা যায়, সেই কর্ণ সুবর্ণে রাজা শশাঙ্ক নরেন্দ্র গুপ্ত বংশের রাজা, যিনি যার সময়কাল ৭ম শতাব্দী, তিনি বাংলাকে ঐতিহাসিক গৌরবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তিনি বাংলায় সেই রাজধানী স্থাপন করলেন। তার মৃত্যুর পরে বাংলায় কেন্দ্রীয় রাজশক্তির অবসানে আমরা দেখতে পাই চারিদিকে একটা বিশৃঙ্খলতা এবং অরাজকতা শুরু হলো, যেটা রাজনৈতিক ইতিহাসে যাকে বলা হয় মাৎসন্যায়। মাৎসন্যায় এটিকেই বলা হয়। মাৎসন্যায় বিষয়টি কি? মাৎসন্যায় বিষয়টি হলো, যেমন আমরা দেখতে পাই জলাশয়ে বড় বড় মাছ তারা ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে সমাজেও তখন জোর যার মুলুক তার এই নীতির একটা আবির্ভাব হয়েছিল। এবং এই নীতির ফলেই আমরা দেখেছি বা আমরা জানতে পারছি যে সমাজের দুর্বলের উপরে প্রবল অত্যাচার নিয়ে অত্যাচারীরা বা শক্তিশালীরা সেই অত্যাচার চালিয়ে গেছে। কিন্তু এই অত্যাচার আসলে সমাজে পরিবর্তনও এনেছে। শশাঙ্কের মৃত্যুর পর যে প্রায় শখানেক বছর ধরে যে এই দেশে বিশৃঙ্খলতা বা অরাজকতা যে তৈরি হচ্ছে, তারপরে অত্যাচারিত জনসাধারণ এবং বিব্রত রাজপুরুষেরা সেই বিশৃঙ্খলা দূর করবার জন্য সমবেত হয়ে গোপালদেব নামে এক সেনাপতিকে বাংলার রাজ সিংহাসনে রাজা রূপে অভিষিক্ত করেন। কিন্তু মনে রাখতে হবে যে গোপালদেব কিন্তু কোনো রাজার সন্তান ছিলেন না বা কোনো রাজবংশের তার জন্ম হয়েছে এমনটা কিন্তু নয়। খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে রাজা গোপালদেব প্রজাদের দ্বারা নির্বাচিত হয়েছেন, বা বলা যেতে পারে প্রজাদের দ্বারা নির্বাচিত হয়ে রাজা হয়েছিলেন। এই যে প্রজাদের দ্বারা নির্বাচিত হয়ে রাজা হওয়া, এটা কিন্তু সে সময়ের একটি বিস্ময়কর ঘটনা। ৮ম শতাব্দী থেকে ১১৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত ৩০০ বছরেরও বেশি আমরা দেখি যে পাল বংশ গৌড়ের সিংহাসনে সুপ্রতিষ্ঠিত রয়েছে। এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে দ্বাদশ শতাব্দীর দিকে মূলত এই ৩০০ বছরের যে শাসন ব্যবস্থা, তার একটা অবনমন বা তার একটা পতন হয়েছে। এবং সেই পতনের কারণটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে তাদের পারিবারিক কলহে
পাল বংশ দুর্বল হয়ে পড়ে, এবং সেটি দুর্বল হয়ে পড়লে সামন্তের দল তারা মাথা তুলে দাঁড়ায়, এবং পাল রাজাদের ভিন্ন প্রদেশ থেকে তারা আগত সৈন্যবাহিনী তারাও সামন্তর দলে যোগ দেয়। ফলে বাংলায় আবার একটা রাষ্ট্র সংকট ঘনায়। এই বিশৃঙ্খলার সুযোগে যারা বাংলায় সিংহাসন অধিকার করলেন তারা সুদূর কর্ণাটের অধিবাসী ব্রাহ্মণ সেন বংশীয়, বৃত্তিতে তারা ক্ষত্রিয়, তাই তাদের বলা হতো ব্রহ্মক্ষত্রিয়। তারা প্রতিষ্ঠা করলেন সেন বংশ। তাহলে আমরা দেখলাম যে পাল, সেন বংশ। তাহলে মূলত পাল বংশের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, এই যে অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটা হচ্ছে পাল বংশের। এবং আমরা যে চর্যাপদ গ্রন্থটি পাই সেটি এই সময়েই রচিত। কেমন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, এই যে সেন বংশরা, তাদের আদিপুরুষ সামন্ত সেন, তিনি কর্ণাট ত্যাগ করে রাঢ় দেশে গঙ্গা তীরে বাস করছিলেন। তার পৌত্র বিজয় সেন আমরা দেখতে পাচ্ছি গৌড় রাজ্যের রাজারূপে প্রতিষ্ঠিত হন। এবং আমরা পাল রাজারা ছিলেন যে মহাজানী বৌদ্ধ, সেখানে সেন রাজারা হলেন একেবারে ব্রাহ্মণ্য মতাশ্রয়ী। যে গৌড়ের রাজারূপে বিজয় সেন প্রতিষ্ঠিত হলেন এবং অল্পকালের মধ্যেই তার পূর্ব এবং দক্ষিণবঙ্গে নিজের আধিপত্য বিস্তার করলেন। তার পুত্র বল্লাল সেন এবং তার পুত্র লক্ষণ সেন বাংলাদেশের সেন বংশের অধিকার দৃঢ় করেন বা দৃঢ়তর করেন। পাল রাজারা ধর্মমতে মহাযানী বৌদ্ধ হলেও হিন্দু ধর্মের প্রতি তাদের কিন্তু কোনো অশ্রদ্ধা ছিল না। কিন্তু কিন্তু যেটা বিষয়, যে সেনদের ক্ষেত্রে ব্রাহ্মণ্য মতাশ্রয় এতখানি যে প্রবল যে অন্য ধর্মের বিষয়ে তাদের খুব যে আগ্রহ ছিল এমন কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে না। পাল রাজারা ধর্মমতে বৌদ্ধ ছিলেন, আবারও বলছি, হিন্দু ধর্মের প্রতি তাদের অশ্রদ্ধা ছিল না। বস্তুত তাদের সুদীর্ঘ কালব্যাপী আমরা দেখেছি গৌড়বঙ্গের সমাজ ও সংস্কৃতির প্রতিষ্ঠা এবং বিকাশ হয়েছিল। কিন্তু ব্রাহ্মণ্য মতে ঘোরতর আস্থাযুক্ত বিদেশি সেন বংশের রাজসভাতে উচ্চ সমাজের, বিশেষত ব্রাহ্মণ সমাজের আনাগোনা বৃদ্ধি পেলেও জনসাধারণের সঙ্গে এই শাসনের যোগাযোগ স্বাভাবিক কারণেই শিথিল হয়ে পড়েছিল। সেন রাজগণ সংস্কৃত সাহিত্য, বৈদিক যাগযজ্ঞ, স্মৃতিসংহিতার বিধিনিষেধের দ্বারা বৌদ্ধ বাঙালিকে ব্রাহ্মণ্য মতাশ্রয়ী করবার চেষ্টা করলেও তার সার্থকতা ঘটাবার আগেই আমরা দেখেছি তুর্কি আক্রমণ হয়েছে। তুর্কি জাতির অধিনায়ক ইসলাম ধর্মাবলম্বী, কি নাম, ইফতেখার উদ্দিন বিন বখতিয়ার খিলজি, তিনি মুষ্টিমেয় কয়েকজন অনুচরদের সঙ্গে নিয়ে ছদ্মবেশে চাতুরীর দ্বারা লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ আক্রমণ করেন। কবে? 1199 বা মতান্তরে 1202 খ্রিস্টাব্দে। এবং আমরা সাহিত্যের ইতিহাসে দেখেছি যে তখন অতর্কিত আক্রমণে সেই শাসক রাজা লক্ষণ সেন তিনি সপরিবারে পূর্ববঙ্গের নিরাপদ অঞ্চলে পালিয়ে যান। এর অল্পকালের মধ্যে আমরা দেখেছি যে গৌড়ভূমিতে ইসলাম ধর্ম এবং তুর্কি শাসনের একটা, বলা যেতে পারে, আবারও চণ্ড প্রভাব বিস্তার করতে শুরু করে। এই প্রসঙ্গে একটি কথা এখানে বলে নেওয়া প্রয়োজন যে রাজা লক্ষণ সেন ভীরুতার কারণে যে ঘর ছেড়ে চলে গেছেন, বা ঘরে পরে সব জায়গা থেকে ভীরুতার ক্ষেত্রে বলা হয়, স্বদেশী বিদেশি সমস্ত ঐতিহাসিকরা তাকে নিন্দা করেছেন। কিন্তু আরেকটি গবেষণা বলছে লক্ষণ সেন কোনো কালেই ভীরু কাপুরুষ ছিলেন না। তিনি যৌবনে অতি বিখ্যাত যোদ্ধা বলে সর্বত্র পরিচিত হয়েছিলেন। বিজয়োদ্ধত মুসলমান লেখকও, যে নাম হচ্ছে মিনহাজ উদ্দিন, লক্ষণ সেনকে নিন্দা না করে বরং প্রশংসাই করেছেন। সুতরাং মনে হয় যে ইফতেখার উদ্দিন ঠিক ভোজবাজি দেখিয়ে দেশ জয় করেননি, বরং বড় রকমের একটা যুদ্ধ বিগ্রহ নিশ্চয়ই হয়েছিল। কিন্তু বিজয়ী মুসলমানের ইতিহাসে তার কোনো উল্লেখ নেই। সেকালের হিন্দুদের লেখা বাংলাদেশের কোনো নির্ভরযোগ্য ইতিহাস তো পাওয়া যায়নি। তাই এর জন্য বৃদ্ধ লক্ষণ সেনের শিরে নির্বিচারে
অপবাদের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে হয়। সে যাই হোক, সেন শাসনকালে বাংলাদেশে সংস্কৃতির প্রতি যে একটা ব্রাহ্মণ্য মতাদর্শের পলিমাটি পড়েছিল তার ফল ভালোই হয়েছিল আমরা জানি। সংস্কৃত সাহিত্যের বিকাশে বিশেষ প্রভাব না পড়লে মধ্যযুগের সাহিত্য যে পায় তা কোনোভাবেই সেটা লোকসাহিত্যের উপরে উঠতে পারত না। পরবর্তীকালে বাংলা সাহিত্যের যে গৌরবময় প্রসার হয়েছে সেই বিষয়েও আমরা দেখতে পারতাম না। এটা হচ্ছে সেন রাজত্বকালের একটি উল্লেখযোগ্য গৌরবের জায়গা। তুর্কি আক্রমণ পরবর্তী বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ ভাষায় যে সাহিত্যগুলি পাওয়া যাচ্ছে সেগুলির দিকে আমি একটু নজর দেব। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের গ্রন্থগুলো থেকে প্রশ্ন আসে। সংস্কৃত ভাষা ও সাহিত্য সমস্ত আধুনিক ভারতীয় সাহিত্যের মূল উৎস। এমনকি দক্ষিণ ভারতীয় সাহিত্যেও তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় সংস্কৃত প্রভাব অস্বীকার করতে তারা পারেনি। তাই অবশ্যই সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্যের আলোচনা আমাদের করা খুবই প্রয়োজন। খ্রিস্টীয় দশম শতাব্দী বা তার অল্প কিছুকাল আগে মাগধী অপভ্রংশের যে নির্মুখ ত্যাগ করে যে বাংলা ভাষার জন্ম হয়, মাগধী অপভ্রংশ থেকে যে বাংলা ভাষার জন্ম হয়, কিন্তু তার আগে নিশ্চয়ই বাঙালি সাহিত্য চর্চার ভাষা হিসেবে ছিল কি সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ, যখন বাংলা তৈরি হয়নি। সেইটি এখানে রয়েছে এবং ক্রমে ক্রমে সংস্কৃত প্রাকৃত অপভ্রংশের চর্চা মানে প্রাকৃত অপভ্রংশের চর্চা অবলুপ্ত হয়, কিন্তু আদি মধ্য আধুনিক যুগের মধ্য দিয়ে আমরা সংস্কৃত ভাষা সাহিত্য চর্চার যে বাংলাদেশে আজও প্রবহমান রয়েছে সেটার বিষয়ে আমরা সকলেই অবগত রয়েছি। তা যাই হোক, মৌর্য যুগে ব্রাহ্মণ্য আদর্শ, সংস্কৃত সাহিত্য, স্নার্ত সংস্কারে ব্রাত্য বাঙালির যে দীক্ষা হয়েছিল সেন যুগে তাই আরও পল্লবিত হলো। কেবল বৌদ্ধ পাল যুগে সংস্কৃতের সঙ্গে সদ্য ভূমিষ্ঠ বাংলা ভাষাও সাহিত্যকর্মে কিঞ্চিত প্রযুক্ত হতে শুরু করে। কিন্তু সেন যুগে বাংলা সাহিত্য চর্চার বিশেষ কোনো সংবাদ পাওয়া যায় না। রাজসভায় শুধু সংস্কৃত কাব্যাদির অনুশীলন হতো, যার প্রমাণ লক্ষণ সেনের রাজসভায় আমরা জয়দেবের গীতগোবিন্দ পাই। বাংলা সাহিত্যের ব্যবহৃত হওয়ার পূর্বে খ্রিস্টীয় পঞ্চম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত যে সংস্কৃত ভাষা সাহিত্য, স্মৃতিপুরাণ, ন্যায় দর্শন, ব্যাকরণ অভিধান যে এদেশে বিশেষভাবে অনুশীলিত হতো তাতে কোনো সন্দেহ নেই। প্রাচীন সংস্কৃত ব্যাকরণে প্রাচ্য দেশের ভাষারীতির যে সমস্ত দৃষ্টান্ত বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে তাতে মনে হয় যে গুপ্ত যুগের আগের থেকে বাংলাদেশে সংস্কৃত ভাষার একটা চর্চা হয়েছিল। অজস্র লিপি লেখন, ব্যাকরণ অভিধান, আয়ুর্বেদ গ্রন্থ, স্মৃতিশাস্ত্রের নকল, ন্যায়শাস্ত্রীদের টিকা টিপ্পনী, সর্বোপরি গৌড়ীয় রীতির উল্লেখ থেকে মনে হয় যে বাঙালির আর্যত্বের মূল উত্তর ভারত থেকে আগত এই সংস্কৃত ঐতিহ্যেই প্রথিত। গুপ্ত, পাল, সেন যুগের বহু তাম্রশাসন শিলালিপির সন্ধান পাওয়া গেছে। তার অলঙ্কৃত বাকপুঞ্জের দেখলে একথা বিশ্বাস হয় যে উক্ত লিপি লেখনের কবিরা গৌড়ী রীতির অক্ষরডম্বর অর্থাৎ গাল ভরা শব্দ বেশ ভালোভাবেই আয়ত্ত করেছিলেন। তা যাই হোক, এই যে ব্যাকরণ অভিধান ইত্যাদির রচনা হয়েছে সেটা আমরা দেখতে পাই বিশুদ্ধ সাহিত্যের চেয়ে ব্যাকরণ অভিধান, আয়ুর্বেদ, স্মৃতিসংহিতা, ন্যায় দর্শন প্রভৃতির দিকেই যেন প্রাচীন বাঙালির অধিকতর আকর্ষণ ছিল। ভাষা শিখবার জন্য ব্যাকরণ অভিধান যেমন আমরা পাই চন্দ্রগমির ব্যাকরণ, সুভূতি চন্দ্রের কামধেনু, বন্দঘাটি ও সর্বানন্দের টিকা সর্বস্ব নামক অমরকোষ টিকা, আয়ুর্বেদ ইত্যাদির ক্ষেত্রে আমরা পাই। তো যাই হোক, প্রাচীন বাংলায় যে সেন যুগের পূর্বে তার বেশ দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলেন যে ভট্টনারায়ণের বেণী সংহার
মুরারির অনর্ঘ্য রাঘব, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, খেমিশ্বরের চণ্ড কৌশিক প্রভৃতি সংস্কৃত নাটক নাকি বাংলাদেশে রচিত হয়েছিল। রচিত হলে সেটা বাঙালির ক্ষেত্রে গৌরবের কথা নিশ্চয়ই। কিন্তু এই নাট্যকারগণ যথার্থ বাঙালি কিনা এবং উক্ত নাটকগুলি প্রকৃতই বাংলাদেশে লেখা হয়েছিল কিনা তাতে গভীর সন্দেহ আছে। তবে অভিনন্দ ও সন্ধ্যাকর নন্দীর দুখানা কাব্য, যেটা বাংলায় সংস্কৃত সাহিত্য চর্চার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে গৃহীত হয়, দুটোরই নাম হচ্ছে রামচরিত। বাংলায় সংস্কৃত চর্চার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই অভিনন্দ এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ। রামপালের সভাকবি, উত্তরবঙ্গের অধিবাসী সন্ধ্যাকর নন্দী দ্ব্যর্থবোধক ভাষায় 4টি পরিচ্ছেদে এই রামচরিত কাব্যটি রচনা করেছিলেন। তাতে তার বিশেষ কৃতিত্ব প্রকাশ পেয়েছে। একই শ্লোকের দুরকম অর্থ করে তিনি এই ঐতিহাসিক কাব্য রচনা করেছিলেন। প্রকৃতপক্ষে এক পক্ষ অর্থ হলো আমরা জানি রামচন্দ্রের, মানে রামায়ণ রামচন্দ্রের কাহিনী, আর অন্যদিকে আরেক দিক হলেন পাল রাজা রামপাল এবং তার ছেলে মদন পালের কাহিনী। কাব্যটার আর কোনো গুণ না থাক, এতে যে পাল যুগের ইতিহাসের অনেক প্রচ্ছন্ন তথ্য রয়েছে তাতে সন্দেহ নেই। কিন্তু এই সামান্য দৃষ্টান্ত বাদ দিলে সেন যুগের পূর্বে বাংলাদেশে বিশুদ্ধ সাহিত্যধর্মী সংস্কৃত রচনা বড় একটা দৃষ্টিগোচর হয় না। অথচ গৌড়ী রীতি নামে এক প্রকার বিশিষ্ট সংস্কৃত মানে রচনা রীতি এই বাঙালিরই আবিষ্কার আমরা সেক্ষেত্রে দেখতে পাই। তা যাই হোক, এই সেন যুগের কথা হচ্ছে। সেন যুগে বিশেষত লক্ষণ সেনের সভায় সংস্কৃত সাহিত্যের যে বিশেষ চর্চা হয়েছিল, সেই চর্চার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে জয়দেব গোষ্ঠীই হচ্ছে তার প্রমাণ। সেন রাজগণ বিদেশী ছিলেন বলে বাংলা ভাষা সম্বন্ধে বিশেষ কৌতূহলী ছিলেন না। উপরন্তু তারা ঘোরতর ব্রাহ্মণ্য মতাবলম্বী স্নার্ত সংস্কারপন্থী ছিলেন। সুতরাং তাদের সভায় সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের একটু বেশি প্রাধান্য হওয়াই স্বাভাবিক। অবশ্য তাদের কেউ কেউ সংস্কৃত শাস্ত্র কাব্য কিছু কিছু মৌলিক প্রতিভার পরিচয় রেখে গেছেন। যেমন লক্ষণ সেনের রাজসভা কবি জয়দেব তার গীতগোবিন্দের জন্য আমরা জানি সারা ভারতে প্রসিদ্ধি লাভ করেছেন। রাধাকৃষ্ণের লীলা কথা নিয়ে আদিরসের আধারে রচিত এই যে ভক্তিকাব্য ভারতের নানা ধরনের ভক্তি সম্প্রদায়ের মধ্যে শ্রদ্ধার সঙ্গে স্বীকৃত হয়েছে। পরবর্তী বাংলা সাহিত্যে, বিশেষত বৈষ্ণব পদসাহিত্যে জয়দেবের গীতগোবিন্দের অপরিসীম প্রভাব দেখা যায়। বস্তুত তাকে কেউ কেউ বাংলার আদি পদাবলিকার বলতে চান, একথা অযৌক্তিক নয়। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে জয়দেবের প্রভাব ভুলে থাকা সহজ নয়। তার অপূর্ব বাণীমূর্তি, বাকৃতি, রূপকল্প, আবেগের তীব্রতা, ভক্তির সূক্ষ্মতা, ব্যঞ্জনা শুধু বাংলায় কেন, মৈথিলি, উড়িয়া, অসমিয়া সাহিত্যেও প্রভাবিত করেছিল। আধুনিক যুগে আমরা দেখেছি মাইকেল থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকেরা তারা জয়দেবের প্রভাবকে অস্বীকার করেননি। বাঙালি রচিত আরও কোনো সংস্কৃত গ্রন্থ এরকম সর্বভারতীয় জনপ্রিয়তা লাভ করতে পারেনি এরকম ভাবে। তার গীতগোবিন্দ রাধাকৃষ্ণ প্রণলীলা সংক্রান্ত একখানি ক্ষুদ্র কাব্য। এর কিছু কিছু উপাদান নানান পুরাণ থেকে সংগৃহীত হলেও গ্রামীণ আদর্শ এ কাব্যে যথেষ্ট আছে। ছন্দের কোথাও কোথাও প্রাকৃত প্রভাবও লক্ষ্যগোচর হবে। কাব্যটি খণ্ডকাব্য হলেও এর রচনা ভঙ্গিমা নানা দিক থেকে লোকনাট্যের অধিক অনুগামী। কৃষ্ণের গোপীদের নিয়ে লীলা এবং তদ্দর্শনে শ্রীরাধার মানিনী বিরোহিণী হওয়া, পরে পুনরায় কৃষ্ণ রাধার মিলনে কাব্যের সমাপ্তি, এই হলো এ কাব্যের স্থূল অয়ন রেখা। ভাষা, ছন্দ, অলঙ্কৃতি হচ্ছে প্রধান সম্পদ। চরিত্র সৃষ্টি তাই কিছুখানি দুর্বল, গৌণ বলে অনেক সমালোচক মনে করেন। তবে মধ্যযুগে সারা ভারতবর্ষে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কাছে এটা একটা ভক্তিকাব্য রূপে গৃহীত হলেও এটি আধুনিক ক্ষেত্রে একেবারেই একটি উল্লেখযোগ্য গ্রন্থ রূপে রয়েছে।
যাই হোক, এই সভায় শরণ, উমাপতি, ধৈ, গোবর্ধন আচার্য এরা তার সঙ্গে সভা অলঙ্কৃত করেছেন। জয়দেব গীতগোবিন্দে এই বন্ধু চতুষ্টয়ের নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে আমরা দেখতে পাই ধৈর পবনদূত, যেটি কালিদাসের মেঘদূতের আদর্শে রচিত, গোবর্ধন আচার্যের আর্যা সপ্তশতী, যেটি হালের গাথা সপ্তশতীর আদর্শে রচিত, যেখানে কিঞ্চিত পরিমাণে আমরা দেখতে পাই যে বাঙালি কবি প্রতিভার পরিচয় রয়েছে। এরপরে একটু সংকলন গ্রন্থের দিকে আমরা নজর দেব। দুখানি সংকলন গ্রন্থের কথা বলা যেতে পারে। একটা হচ্ছে গোবিন্দ বচন সমুচ্চয়, আসল জাম যার সুভাষিত রত্নকোষ, এবং আরেকটি সদুক্তি কর্ণামৃত বা সুক্তি কর্ণামৃত। সদুক্তি কর্ণামৃত বা সুক্তি কর্ণামৃত, এই দুখানি শ্লোক সংগ্রহে অনেকগুলি বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কবিতা আছে, যার কোনো কোনো কবি বাংলাদেশের অধিবাসী, মানে বঙ্গদেশের অধিবাসী। এর মধ্যে গোবিন্দবচন সমুচ্চয়ে বাঙালির শ্লোক থাকলেও এটি বাংলার বাইরে সংকলিত হয়েছে। কিন্তু সদুক্তি কর্ণামৃত বাঙালির সংকলন। লক্ষণ সেনের এক প্রধান কর্মচারী, তার পুত্র শ্রীধর দাস, কর্মচারী ছিলেন বটু দাস, তাঁর পুত্র শ্রীধর দাস, তিনি এই সদুক্তি কর্ণামৃত বা সুক্তি কর্ণামৃত সংকলন করেন। এতে বাঙালির রচিত অনেকগুলি উৎকৃষ্ট শ্লোক আছে। তার মধ্যে আমরা হরপার্বতী বা রাধাকৃষ্ণ বিষয়ক কয়েকটি শ্লোক পরবর্তীকালে বাংলা সাহিত্যের সূচনা করেছিল। এতে তৎকালীন জীবনের সুন্দর সুন্দর বাস্তব চিত্র আছে। তাছাড়া পাল যুগে, সেন যুগে সংস্কৃতে কিছু কিছু বৌদ্ধ গ্রন্থও রচিত হয়েছিল, তার অধিকাংশই লুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, প্রাকৃত অপভ্রংশ সাহিত্য বাংলাদেশে কিছু কিছু রচিত হয়েছিল সংস্কৃতের অবক্ষয়ের দিনে, এবং ভাষাতাত্ত্বিক পরিবর্তনের ফলে উৎপন্ন যে প্রাকৃত এবং অপভ্রংশের ভাষাতে সারা ভারতবর্ষেই অনেকগুলি গ্রন্থ লিখিত হয়েছিল। তার মধ্যে প্রাকৃতের সাহিত্য গৌরব অধিক স্বীকৃত। হালের গাহা সপ্তশই বা গাথা সপ্তশতী শীর্ষক যে প্রাকৃত শ্লোক সংগ্রহ, বাংলাদেশে না হলেও এতে কোনো কোনো স্থলে বাঙালি জীবনের ছবি ফুটে উঠেছে। এই সংগ্রহটা অতিশয় পুরানো। তবে এদিক থেকে প্রাকৃত পৈঙ্গল বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা ছন্দ শেখাবার জন্য প্রাকৃত ভাষায় এই গ্রন্থ রচিত হচ্ছে। ছন্দ শেখানোর জন্য প্রাকৃত ভাষায় রচিত হচ্ছে, যেটি যেটি বাঙালির জীবনের ছায়াপাত যেখানে দেখা যাচ্ছে। কেমন উল্লেখযোগ্য গ্রন্থগুলোর প্রসঙ্গে বলছি। এছাড়া শৈরশ্রেণী অপভ্রংশ রচিত বৌদ্ধ সিদ্ধাচার্যদের দোহাকোষ এখানে উল্লেখ করা যেতে পারে, যেটা চর্যাপদের আলোচনার ভূমিকা হিসেবে দেখা হয়। একদা বাংলাদেশে বিশেষত পাল যুগে মহাযানী বৌদ্ধ মতের বংশাবতংশ নানা উপাযান, যেটা হচ্ছে বজ্রযান, কালচক্রযান, মন্ত্রনয়, সহজযান জনসাধারণের মধ্যে প্রকাশ্যে এবং গোপনে প্রচলিত ছিল। এই আচার্যেরা সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ, বাংলা ভাষায় গদ্যে পদ্যে নিজ নিজ সাধনা বিষয়ে বহু গ্রন্থ লিখেছিলেন, এবং এই অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এরকম কিছু কিছু পুঁথি আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী, প্রবোধচন্দ্র বাগচি। কিন্তু যা হয়, আমাদের গ্রন্থের বিষয়ে আমাদের একটা গ্রন্থ রচনা থেকে গ্রন্থ সংরক্ষণের বিষয়ে একটা অনীহা আমাদের রয়েছে, সেটি এখানে উল্লেখযোগ্য বিষয় হিসেবে বলা যেতে পারে, একটি প্রবণতা। খুব ছোট করে বাংলা ভাষা এবং বাংলা লিপির জায়গাটা একটু বলে দেওয়া প্রয়োজন, কারণ বাংলা ভাষা বাংলা লিপির জায়গাটি আমাদের বিশেষ করে বলার প্রয়োজন আছে। সেটা এই কারণেই, কারণ চর্যাপদের আলোচনা করার আগে এটা একটু বলা প্রয়োজন আছে, যে বাংলাদেশের চতুর্সীমার মধ্যে যে ভাষার বিবর্তন হচ্ছে, যা বাঙালির হাজার বছরের চৈতন্য প্রবাহ বহন করছে, সেই বাংলা ভাষার উৎসস্থল সংস্কৃত সন্দেহ নেই। কিন্তু এই সংস্কৃত আসলে বৈদিক সংস্কৃত, ক্লাসিক্যাল সংস্কৃত নয়। ভারতবর্ষের বিভিন্ন যে লিপি, সেই লিপির মধ্যে আমরা ব্রাহ্মী লিপি পাই, যেটা আদি জননী। এই লিপির তিনটি রূপ দেখা যায়: পশ্চিমা লিপি, মধ্য ভারতের লিপি, পূর্বী লিপি। উত্তর পূর্বাঞ্চলে চলিত ব্রাহ্মী অক্ষরের মধ্যে পূর্ব ভারতের তাবৎ সমস্ত লিপিগুলো জন্ম হচ্ছে। বাংলা ভাষার উদ্ভব বিষয়ে আমাদের
কম বেশি জানা আছে, কারণ বাংলা ভাষা যে মূল ভাষা থেকে জন্ম হয়েছিল, পূর্ব ভারতের সমতল ভূমির উপর দিয়ে বয়ে যে গেছে বাংলার ভাষার ইতিহাস, তাকে ইন্দো ইউরোপীয় ভাষা মূল বলা, এবং পশ্চিমী পণ্ডিতেরা বলে খ্রিস্টীয় জন্মের ১৫০০ বছর আগে, আমাদের মধ্যে তারও আগে হতে পারে, ইন্দো ইউরোপীয় ভাষাভাষী প্রাচীন আর্য জাতি ইরান ছেড়ে ভারতের পশ্চিম পাঞ্জাবে উপবিষ্ট হচ্ছে এবং তাদের হাজার খানেক বছরের মধ্যে পূর্ব ভারত পর্যন্ত প্রসৃত হচ্ছে। এর ভাষা বা ভাষাতত্ত্বে আদি ভারতীয় আর্য ভাষা নামে পরিচিত, বৈদিক সংস্কৃত ভাষা এর অন্তর্ভুক্ত। এর ব্যাপ্তিকালকে আমরা বিভিন্ন যুগে প্রথমে প্রাচীন ভারতীয় আর্য, তারপর মধ্য ভারতীয় আর্য, তারপর নব্য ভারতীয় আর্য, এবং সেই নব্য ভারতীয় আর্যে এসে আমরা মাগধীয় অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার উদ্ভব পাচ্ছি। বাংলা লিপির ক্ষেত্রে আমরা সেই বিষয়টি পেলাম, কিন্তু বাংলা ভাষা লিপির পরে যেটিতে আসি আমরা পৌঁছাবো, যে আমাদের সাহিত্যের ইতিহাসের প্রথম টপিক, যেটি হলো চর্যাপদ। শুধু বাংলা ভাষা কেন, সমস্ত পূর্ব ভারতের নব্য ভাষার প্রথম গ্রন্থ হচ্ছে এই চর্য বিনিশ্চয়। সম্প্রতি জানা গেছে যে পুঁথিটির নাম চর্যাগীতি কোষ। এটি আবিষ্কারের আগে সাহিত্যের লেখকেরা, ইতিহাস লেখকেরা মনে করতেন যে ময়নামতির গান, গোরক্ষ বিজয়, শূন্য পুরাণ, ডাক ও খোনার বচন, রূপকথা, এইগুলি মূলত প্রাচীন সাহিত্যের, বাংলা সাহিত্যের দৃষ্টান্ত। কিন্তু বর্তমান কালের আবিষ্কারের এবং গবেষণায় প্রমাণিত হয়েছে যে উল্লেখিত গ্রন্থ বা কাহিনী প্রাচীন যুগের নয়, অনেক পরবর্তীকালের এগুলির রচনা। বাংলা ভাষায় লেখা প্রাচীনতম সাহিত্যিক দৃষ্টান্ত হিসেবে চর্যাচর্য বিনিশ্চয় নামে যে বৌদ্ধ তান্ত্রিক পদসংকলনকে উপস্থাপিত করতে পারা যায়, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই পুঁথি আবিষ্কার করেন, সম্পাদনা করেন, প্রাচীন বাংলার সাহিত্যের হারানো দৃষ্টান্ত উদ্ধার করেন। প্রাচীন সংস্কৃত পুঁথিপত্রাদি সন্ধান করতে গিয়ে তার ধারণা হয়েছিল যে প্রাচীন যুগে বৌদ্ধ তান্ত্রিক মতাবলম্বী সহজিয়া সিদ্ধাচার্যগণ বাংলা ভাষায় বোধ হয় কিছু কিছু লিখে থাকবেন। নেপাল রাজদরবারে পুঁথিসন্ধান করতে গিয়ে চতুর্থবারের বেলায় 1907 সালে তিনি অনেকগুলি সমধর্মী পুঁথির সঙ্গে বাংলায় লেখা চর্যাচর্য বিনিশ্চয় পুঁথি আবিষ্কার করেছিলেন। পুঁথিটি প্রাচীন বাংলা এবং নেপালি অক্ষরে লিখিত। তিনি পড়ে দেখলেন এ ভাষা বাংলা, যদিও অতি প্রাচীন এবং বৌদ্ধ সহজিয়া গুরুদের রহস্যময় ভাষায় লেখা বলে এর একটা গূঢ় অর্থ উদ্ধার করা সহজ নয়। তাই এই পুঁথির সঙ্গে একটি সংস্কৃত টিকা দেওয়া ছিল। শাস্ত্রী মহাশয় এর কথঞ্চিত অর্থ উদ্ধার করেন এবং এখন আমরা চর্যাগুলির তাৎপর্য সম্বন্ধে মোটামুটি অবহিত হয়েছি, তার কারণ ওই সংস্কৃত টিকার সহায়তা। টিকাকার ছিলেন মুনি দত্ত। বৌদ্ধতন্ত্রে তিনি অভিজ্ঞ ছিলেন বলে সংস্কৃত টিকার সাহায্যে চর্যার ব্যাখ্যা সম্ভব হচ্ছে। প্রবোধচন্দ্র ভাগচি মহাশয় পরবর্তী ক্ষেত্রে তিনি চর্যার একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। মুনিদত্তের সংস্কৃত টিকা বা ডক্টর বাগচির আবিষ্কৃত তিব্বতী অনুবাদের সাহায্যে চর্যার আক্ষরিক অর্থ, গূঢ়ার্থ ব্যাখ্যা অনেক সহজ হয়েছে। নির্মল দাসের বই রয়েছে। শশীভূষণ দাশগুপ্ত তিনি নেপালের তরাই ভূমি থেকে চর্যার আরো কিছু দৃষ্টান্ত পরবর্তী ক্ষেত্রে 1963 সালে সেটি সংকলন করেছিলেন এবং সেটির নাম হয়েছিল নবচর্যাপদ, যেটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সেটি সম্পাদনা করে প্রকাশ করেছিলেন। নবচর্যাপদ আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ, যে চর্যাপদের পরবর্তী সময়ে যারা এই গ্রন্থ রচনা করছেন তারা, বা যে সংগৃহীত পদগুলি সংগৃহীত হচ্ছে। তা যাই হোক, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে যে সমস্ত পুঁথি আবিষ্কার করেন, তার মধ্যে যেগুলি তার মতে প্রাচীন বাংলা ভাষায় রচিত মনে হয়েছিল, সেগুলিকে একত্র করে 1916 সালে, বাংলায় হচ্ছে 1323 বঙ্গাব্দে,
বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে সুসম্পাদিত করে একটি গ্রন্থ প্রকাশ করেন। এই গ্রন্থ নামটি খুব উল্লেখযোগ্য, কারণ 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় না হয়ে, পুরানো বাংলা ভাষা খুব সহজেই আমরা করে ফেলি, পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহাতে কোনো চন্দ্রবিন্দু নেই। প্লেন অ্যান্ড সিম্পল নামটা এখানে মনে রাখতে হবে। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা এই গ্রন্থ প্রকাশিত হচ্ছে 1323 বা ইংরেজি করলে 1916 খ্রিস্টাব্দে। এখন এই চর্যাপদের সম্পর্কে প্রচুর তথ্য বলা যেতে পারে। তার সংগ্রহ, তার বিশেষ করে বলা যায় তার সংগ্রহের পাশাপাশি তার প্রত্যেকটি পদের পরিচয়, সেইগুলির বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল থাকবে, সেই দিকে আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আমি তাই এই প্রেজেন্টেশনটা অফ করে আমি আরেকটি স্লাইড তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমার চর্যাপদের উপরে। আমরা সেই চর্যাপদের জায়গাটা একটু জাস্ট দেখাচ্ছি। চর্যাপদের যে উল্লেখযোগ্য তথ্যসূত্রগুলি রয়েছে সেইগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট 1 মিনিট। আজকে আমরা চর্যাপদ বিষয়ে বলবো বলেছি, আমি একটু চর্যাপদের যে তথ্যসূত্রগুলো আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট 1 মিনিট। আশা করি দেখা যাচ্ছে। এখানে আমরা চর্যাপদের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছি। তথ্যে কি বলা হচ্ছে? তথ্যে বলা হচ্ছে যে নেপাল ও তিব্বতে রক্ষিত বিভিন্ন বৌদ্ধ যে শাস্ত্রগ্রন্থগুলি রয়েছে সেই শাস্ত্রগ্রন্থের পুঁথি নিয়ে সর্বপ্রথম কাজ করছেন একজন জনৈক ইংরেজ, ব্রেইন হগসন। এবং আমি একটু টিক নিয়ে নিই একটা। এবং জাস্ট 1 মিনিট। হ্যাঁ, এবং বিস্তৃতভাবে প্রথম যিনি কাজ করছেন তিনি হচ্ছে এগনিউ বার্নফ 1844 সালে। বাঙালিদের মধ্যে নেপালে গিয়ে প্রথম সংস্কৃত ভাষায় রচিত পুঁথির সন্ধান করছেন রাজেন্দ্রলাল মিত্র 1822 সালে। এই পুঁথির তালিকা প্রকাশিত হয় এই নামে, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। রাজেন্দ্রলালের মৃত্যুর পরে রাজ সরকার বাংলা, বিহার, উড়িষ্যার পুঁথি সন্ধানের দায়িত্ব দিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রীকে। হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে তৃতীয়বার, আমি আগেরবার একটু ভুল বলেছিলাম, তৃতীয়বার নেপালে গিয়ে, এর আগে তিনি দুবার গেছেন 97 বা 98 সালে, 1907 সালে গিয়ে তিনি চর্যাপদের পুঁথিটি পান। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সেটি
হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশিত হচ্ছে, যেখানে 4টি পুঁথির তিনি সংকলন করছেন। প্রথম হলো চর্যাচর্য বিনিশ্চয়। এছাড়া সরহপাদের দোহা এবং অদ্বৈবজের সংস্কৃতে রচিত সহজ নামনায় পঞ্জিকা, কৃষ্ণাচার্যের দোহা এবং আচার্যপাদের সংস্কৃত রচিত মেখলা টিকা এবং ডাকার্ণবের দোহার মতো গ্রন্থগুলি রয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাচর্য বিনিশ্চয় এবং চর্যাপদ নামকরণ করেছিলেন। চর্যাপদের তিব্বতী অনুবাদের আবিষ্কারক কে? না, প্রবোধ চন্দ্র বাগচি। তিনি এর সূত্র পেয়েছিলেন সুনীত কুমার চট্টোপাধ্যায়ের থেকে এবং পুঁথির নাম তিনি উদ্ধার করে দেন। পুঁথির নাম হলো চর্যা গীতি কোষ বৃত্তি। সুকুমার সেন হরপ্রসাদ শাস্ত্রীর দেওয়া চর্যাচর্য বিনিশ্চয় নামটির পরিবর্তে চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ করেন। চর্যাচর্য বিনিশ্চয় নামটি অশুদ্ধ, শুদ্ধ নাম হবে চর্যাশ্চর্য বিনিশ্চয়, কেননা টিকাকার মণিদত্ত মতে পদসংগ্রহের নাম আশ্চর্য চর্যাচয়। যেহেতু টিকাকারের পদসংগ্রহের নাম, সেই নাম থেকে সুকুমার সেন এই নামকরণটি করলেন। চর্যাপদের টিকাকার হলেন মণিদত্ত এবং সুকুমার সেনের মতে এই টিকা রচনাকাল হচ্ছে চতুর্দশ-পঞ্চদশ শতাব্দী। চর্যাপদের ভাষা সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে তিনি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, ছন্দের ভিত্তিতে বিচার করে প্রতিপন্ন করেন যে ডাকার্ণবের দোহাগুলি ভাষা পশ্চিমা সৌরসেনী অপভ্রংশ এবং চর্যার ভাষা বা প্রাচীন বাংলা। তবে এই বাংলায় সৌরসেনী অপভ্রংশের প্রভাব খুব বেশি। যদি অনেকেরই ভাষায় একটু একটু ব্যাকরণের প্রভেদ আছে, তথাপি সমস্ত বাংলা বলিয়া বোধ হয়, এই মন্তব্য করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যায় যে ভাষা, যে হিন্দি ভাষা, একথা প্রথম উত্থাপন করেন ভাষাতাত্ত্বিক বিজয় চন্দ্র মজুমদার তৎকালীন পত্রপত্রিকা এবং তারপরে গ্রন্থ দ্য হিস্টোরি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তে। এছাড়া হিন্দির পক্ষে সওয়াল করেন রাহুল সংকীর্তায়ন, কাশীপ্রসাদ জয়সওয়ালের মতো পণ্ডিতেরা। চর্যার ভাষা যে মৈথিলি একথা বলেন জয়কান্ত মিশ্র তার হিস্ট্রি অফ মৈথিলি ল্যাঙ্গুয়েজ লিটারেচার গ্রন্থে প্রথম দাবি করেন এই কথা। নেপালের রাজগ্রন্থাগারে ক্যাটালগ চর্যার নাম ছিল চর্যাচর্য টিকা, যদিও সেই নামটি কে ইগনোর করছেন হরপ্রসাদ শাস্ত্রী। 1915-তে প্রকাশিত এ ক্যাটালগ অফ পালাম লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার্স এমএসএস বিলঙ্গিংস টু দ্য দরবার লাইব্রেরি নেপাল গ্রন্থে দ্বিতীয় খণ্ডে প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী। মজার কথা, তিনি দুবার সেখানে চর্যাচর্য টিকা নামটির উল্লেখ করেছিলেন, কিন্তু 1916 সালে তিনি এই পুঁথির নাম দিচ্ছেন চর্যাশ্চর্য বিনিশ্চয়। তিনি একই নাম দুবার দিচ্ছেন, মানে দুটো নাম আলাদা জায়গায় দিচ্ছেন, যাতে এই সংশয়টা আরো বেশি করে ঘনীভূত হচ্ছে। পুঁথিটি ছিল তালপাতার, প্রত্ন বাংলায় রচিত। পুঁথির শেষ পত্র ছিল 69টি পত্র সংখ্যা। এতে 35, 36, 37, 38 এবং 66 সংখ্যক পাতা নেই। প্রতি পৃষ্ঠায় 5টি পংক্তি, কেবলমাত্র 65 নম্বর পৃষ্ঠায় এর পংক্তির সংখ্যা ব্যতিক্রম রয়েছে। টিকা সংবলিত যে তিব্বতী পুঁথির নাম, তার নাম হচ্ছে চর্যা গীতি কোষ বৃত্তি। সেই সূত্রে এই পুঁথিটির সম্ভাব্য নাম চর্যা গীতি কোষ। এটি প্রবোধচন্দ্র বাগচি এবং শান্তি ভিক্ষুর সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পুঁথিটি নেপালে বসে লেখা, আর তারাপদ মুখোপাধ্যায়ের মতে পুঁথিটি বাংলাদেশে বসে লেখা বলে মন্তব্য করছেন। হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথি আবিষ্কার করেছেন তাতে 50টি পদ থাকার কথা ছিল, কিন্তু মণিদত্ত 100টি চর্যার থেকে 50টি বেছে নিয়ে সেগুলি টিকার ভাষ্য রচনা করছেন, সে কারণে এটা 50টা হচ্ছে। শাস্ত্রী মহাশয় সেই টিকা সংবলিত পুঁথি পেয়েছিলেন, কিন্তু প্রাপ্ত পুঁথিতে 50টি পদের সবগুলি পাওয়া যায়নি। 24, 25 এবং 48 সংখ্যক পদ এতে নেই। তাছাড়া 23 সংখ্যক পদের অর্ধেক পাওয়া গেছে, যে কারণে চর্যার পদ সংখ্যা হচ্ছে, প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে 46.5টি। সেই হিসাবে প্রাপ্ত পদের সংখ্যা 46.5। দশম চর্যায় শেষে মণিদত্ত লিখছেন চর্যায় ব্যাখ্যা নাস্তি। এ থেকে অনুমান করা হয়তো পুঁথিটির 51টি চর্যা ছিল, ব্যাখ্যা পাওয়া যায়নি বলে তাতে একটি পদ অন্তর্ভুক্ত হয়নি। যা পাওয়া যায়নি তা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। 50টা পদ যে ছিল তা নিশ্চিত করেছেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যার ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী
সন্ধ্যা ভাষা হিসেবে চিহ্নিত করেছিলেন। তার গ্রন্থে, তার মুখবন্ধে তিনি বলেছিলেন যে সন্ধ্যা ভাষা মানে হচ্ছে আলো আঁধারির ভাষা। কেননা কতকটা অন্ধকার, কতকটা খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না, এই কারণে। আর বিদুসাগর শাস্ত্রী চর্যার ভাষাকে বলেছিলেন সন্ধ্যা। সন্ধ্যা, সন্ধ্যা, এটা ধা আর ধা, জফলা একটাতে আছে, একটা জফলা নেই। তো যাই হোক, চর্যার নামকরণ বিভিন্ন পণ্ডিত বিভিন্ন রকম দিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়, সুনীত কুমার দিয়েছিলেন চর্যাগীতি পদাবলী, বিদুসাগর শাস্ত্রী দিয়েছিলেন আশ্চর্য চর্যা জয়, প্রবোধচন্দ্র বাগচি দিয়েছেন চর্যাগীতি কোষ, মোহাম্মদ শহীদুল্লাহ দিয়েছেন আশ্চর্য চর্যা জয়। এরপরে নিচে আমরা সেই চর্যাপদের একেবারে তালিকা করে দিয়েছি, পদকার, চর্যার নাম এবং প্রথম চরণ। আমাদের এক্ষেত্রে প্রয়োজন হবে যে এই প্রথম চরণ, উল্লেখযোগ্য প্রথম চরণটির এবং তার কবির নামটি আমি এই নোটসটা তোমাদের কমপ্লিট করে দিয়ে দেবো, সুতরাং তোমরা এটা প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারবে এবং সেটা দেখতে পারবে। দ্বিতীয় হচ্ছে পদকর্তা এবং পদসংখ্যা, তারও একটা তালিকা করে দিয়েছি এখানে, যেখানে মোট 23 জন কবি রয়েছেন, যার মধ্যে সুকুমার সেনের মধ্যে 22টি, তন্ত্রীপাদের নাম জানা যায়নি, তিব্বতী অনুবাদ থেকে জানা যাচ্ছে। একটি করে পদ রয়েছে মোট 16 জন কবির, এবং আমরা এখানে যে কবিদের রয়েছে প্রত্যেকের কবির পদ সংখ্যা এবং পাশের চর্যা সংখ্যাটাও তালিকা করে দিয়েছি, যাতে চর্যাপদ বিষয়ে কোনো রকমের অসুবিধা না হয়। কেমন? তাহলে আমরা আজকে চর্যাপদকে ইতিহাসের সাপেক্ষে আলোচনা করলাম পুরো বিষয়টি। আমি এটিরই এই টেস্ট আমি কালকের মধ্যে তোমাদের দিয়ে দেব। আগামীকাল, গতকালের যে বিষয় এবং আজকের বিষয়, দুটি টেস্টই আমি আগামীকালের তোমরা সকালের মধ্যে পেয়ে যাবে, সুতরাং তোমরা সেটা দিতে পারবে। আমি চেষ্টা করছি এসএলএসটির আরো বেশি করে ক্লাস বাড়াতে, অন্তত সপ্তাহে রোজই ক্লাস যাতে নেওয়া যায়। আমি ফ্যাকাল্টিদের সঙ্গে কথা বলছি, বাকি আপডেট সবকিছু তোমাদের জানাবো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো, যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা পরবর্তী ক্ষেত্রেও সেটা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে থ্রু জানাতে পারো। আমার সঙ্গে যারা রয়েছে তাদেরকে বলবো, যদি তোমাদের কোনো মতামত থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটা জানাতে পারো। আর সঠিকভাবে সব শোনা টোনা গেছে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাও। আমি 5 মিনিট তোমাদের সঙ্গে এখন রয়েছি। আচ্ছা, একটা ভালো প্রশ্ন করেছে তানবিরুল, বিপিএসসির খবর কোনো আছে? আমি আজকেই একটা নিউজ দেখলাম, যে নিউজটাতে বলছে যে অগাস্টের 10 তারিখের মধ্যে, শিক্ষামন্ত্রী আবারও বলেছে, আমি জাস্ট পড়ে শোনাচ্ছি, 10 अगस्त के पहले होगी टीआरई 4 का विशेष शिक्षा कर অনুকৃপা বাহালি। সেখানে বলছে শিক্ষামন্ত্রী ने जहाँ भी कहा, एक बोलছে शेष रह गई स्थानांतरण की पदस्थापन और सक्षमता परीक्षा की भी 10 अगस्त तक करने का निर्णय। 10 अगस्टेर মধ্যে সেটা হবে। साल में 2 बार एक एक हफ्ते के लिए शिक्षक के डाइट के जरिए 2 जाएगा ट्रेनिंग। सिमुलतला स्कूल की प्रतिष्ठा बहाल की जाने है, इसके लिए जरूरी कदम उठाया जाएगा। एगुलो अन्य विषय। शिक्षक के अध्ययन आवश्यक देने और लेने की प्रक्रिया का सरलीकरण किया जाएगा। मातृत्व अवकाश देने से जुड़ी विसंगतियों की द्रुत दूर करने के प्रयास किए जा रहा है। হিন্দি বুঝতে পারছো, একটু পড়তে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, 10 আগস্টের মধ্যে বিপিএসসি হবে। আমরা এই যে এসএলএসটির ক্লাসগুলো সব জায়গায় টেলিকাস্ট করছি এই কারণে, কারণ কিছু কিছু বিষয় যেগুলো খুব কমন, সেই কমন পোর্শনগুলো সবারই লাগবে, যেন বিপিএসসির ক্লাসও চলবে, এসএলএসটির ক্লাসও চলবে, পিএসসির ক্লাসও চলবে, সবার ক্লাস চলছে, একসাথে চলছে। কিন্তু এসএলএসটির যে পোর্শনগুলো এসএলএসটি, সেগুলো এসএলএসটির ক্ষেত্রেই বাধা থাকবে। বিপিএসসির যে পোর্শনগুলো সেগুলো বিপিএসসির ক্ষেত্রে থাকবে। কিন্তু কমন পোর্শনগুলো যেগুলো আমি ক্লাস নিই সেগুলো সেক্ষেত্রে সব জায়গায় টেলিকাস্ট হবে, এটা তোমাদেরকে বলা রইল। তাহলে 10 আগস্টের মধ্যে সম্ভাবনা আছে, নিশ্চয়ই জুলাইয়ের এন্ড তক আমাদের ক্ষেত্রে আসবে নোটিফিকেশন এলে। আচ্ছা, কোন চ্যানেলে বলছে 17 জুন থেকে ফর্ম ফিল আপ বিপিএসসির। আমি এখন অব্দি স্যার রজনীশ স্যারের কোনো চ্যাট দেখতে পাইনি।
যদি দেখতে পাই তাহলে বলবো। আমার কাছে এই বিষয়ে কোনো খবর এখনো পর্যন্ত নেই যে টিআরই 4 এর অ্যাপ্লিকেশন 17 জুন থেকে হবে। জুন, জুলাই, অগাস্ট, অগাস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, বারবারই বলা হচ্ছে। দেখা যাক কি হয়, তোমরাও তোমাদের প্রস্তুতিটা রেখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে। শুভরাত্রি, দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসের শিডিউল আমি আপলোড করে দেবো। আমি ফিক্সড শিডিউলে আসবো, একটু আমাকে সময় দাও, আমি ফিক্সড শিডিউল তোমাদের করে দেবো। এসএলএসটি নিয়ে একটু চাপে আছি, এসএলএসটিটা গুছিয়ে নিলে পরে বিবিএসসি ক্লাসও শুরু হবে। শুভরাত্রি সকলকে।